হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ডাব্লিউবি এডুকেশন। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 6-এর যে বাংলা টেক্সট বই আছে সেখানে আশিস কুমার মুখোপাধ্যায়ের লেখা শহীদ যতীন্দ্রনাথ নাশ এই যে প্রবন্ধটা আছে সেখানে যে কোয়েশ্চেন আনসারগুলো দেওয়া আছে সেগুলো আজ কিন্তু আমরা সম্পূর্ণভাবে আলোচনা করব। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই কি আছে দেখো, একের দাগে আশিস কুমার মুখোপাধ্যায় কোন খেলার ধারাভাষ্যকার ছিলেন? তো এখানে আমরা উত্তরটা লিখব, আশিস কুমার মুখোপাধ্যায় ফুটবল খেলার ধারাভাষ্যকার ছিলেন। ঠিক আছে, 1-2 তার লেখা একটি বইয়ের নাম লেখো। তো আমরা উত্তরটা এটা লিখতে পারি, তার লেখা একটি বই হলো স্বাধীনতার রূপকার নেতাজি সুভাষ। ঠিক আছে, এটা 1-এর দাগের 1 আর 2-এর কোশ্চেন অ্যান্সার দেখে নাও স্টুডেন্টস। এইবারে 2-এর দাগে আছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। 2-1 যতীন দাস কোথায় জন্মগ্রহণ করেছিলেন? উত্তরটা কি লিখব না, যতীন দাসের জন্ম কলকাতার শিকদার বাগান অঞ্চলে মামার বাড়িতে। 2-2 যতীন দাসের পিতার নাম কি ছিল? উত্তরটা লিখব, যতীন দাসের পিতা ছিলেন বঙ্কিমবিহারী দাস। 2-3 যতীন দাসের পিতা কোথায় চাকরি করতেন? যতীন দাসের পিতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে চাকরি করতেন। 2.4 যতীন দাসের ছদ্মনাম কী ছিল? উত্তরটা লিখব, যতীন দাসের ছদ্মনাম ছিল প্রথমে রবিন, পরে কালীবাবু। ঠিক আছে। 2-5 হিন্দ নওজওয়ান সভা কে প্রতিষ্ঠা করেন? উত্তরটা লিখবে, ভগৎ সিং পাঞ্জাবে হিন্দ নওজওয়ান সভা প্রতিষ্ঠা করেন। এখানে দেখো স্টুডেন্টস 2.6 মিস্টার প্যাট্রি কে ছিলেন? মিস্টার প্যাট্রি ইংরেজ গোয়েন্দা বিভাগের প্রধান ছিলেন। 2-7টা দেখো স্টুডেন্টস, লাহোর ষড়যন্ত্র মামলার আসামিদের কোন জেলে বদলি করা হয়? তো উত্তরটা লিখবো আমরা, লাহোর ষড়যন্ত্র মামলার আসামিদের লাহোর সেন্ট্রাল জেলে বদলি করা হয়। আর লাস্ট 2-8 প্রশ্ন দেখো, কারা যতীনের জামিনের প্রস্তাব ঘৃণাভাবে অগ্রাহ্য করেন? তো এখানে উত্তরটা লিখবে, যতীন দাসের পিতা বঙ্কিমবিহারী দাস ও ছোট ভাই কিরণচন্দ্র জামিনের প্রস্তাব ঘৃণাভাবে অগ্রাহ্য করেন। ঠিক আছে, এবারে তারপর দেখো স্টুডেন্ট 3-এর দাগে আছে নিচের বিশেষ্যগুলিকে বিশেষণ ও বিশেষণগুলিকে বিশেষ্যে রূপান্তরিত করো। ঠিক আছে, শব্দগুলো কি আছে না, অংশ, উত্তীর্ণ, ঐতিহাসিক, আক্রান্ত, জীবন, ভোজন, পিতা, সন্দেহ, জাতীয় আর মেয়াদ। এই যে শব্দগুলো আছে এখানে কিন্তু কয়েকটা বিশেষ্য আছে, কয়েকটা বিশেষণ। তো এগুলোই আমি দেখো স্টুডেন্ট তোমাদের চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি। যেমন এটা বিশেষ্য, এটা বইতে আছে অংশ, এটার বিশেষণ আমি লিখেছি আংশিক। ঠিক আছে, আর আরেকটা আছে দেখো স্টুডেন্টস বইতেই আছে উত্তীর্ণ, এটা কিন্তু বিশেষণ, তো এটার বিশেষ্য আমি লিখেছি উত্তরণ। ঐতিহাসিকটা ইতিহাস, আক্রান্ত আক্রমণ, জীবন জীবিত, ভোজন ভোজ্য, পিতা পৈতৃক, সন্দেহ সন্দিগ্ধ, জাতি জাতীয়, মেয়াদ মেয়াদি। ঠিক আছে স্টুডেন্টস, এবারে দেখো 4-এর দাগে কি আছে, সন্ধি বিচ্ছেদ করো। পর্যন্ত, কিন্তু, প্রত্যক্ষ, সিদ্ধান্ত, যতীন্দ্র আর ব্যগ্র। পর্যন্তটা হচ্ছে পরিযুক্ত অন্ত, কিন্তুটা কিম যুক্ত তু, প্রত্যক্ষটা প্রতিযুক্ত অক্ষ, সিদ্ধান্তটা সিদ্ধ যুক্ত অন্ত, যতীন্দ্রটা জ্যোতিযুক্ত ইন্দ্র, ব্যগ্রটা বিযুক্ত অগ্র। ঠিক আছে, 5-এর দাগে আছে নিচে কতগুলি শব্দ দেওয়া হলো, শব্দগুলির সঙ্গে উপসর্গ যুক্ত করে নতুন শব্দ তৈরি করো। সেগুলো কি না, জীবন, শেষ, বেশ, পথ, ঠিক, দারুণ, উপায়, জ্ঞান আর করণীয়। জীবনের সাথে আ উপসর্গ যোগ করলে আজীবন, শেষের সাথে অ যোগ করলে অশেষ, বেশের সাথে আ উপসর্গ যোগ করলে আবেশ, পথের সাথে বি উপসর্গ যোগ করলে বিপদ, ঠিকের সাথে বে উপসর্গ যোগ করলে বেঠিক, নিযুক্ত দারুণ নিদারুণ, নির্যুক্ত উপায় নিরুপায়, অযুক্ত জ্ঞান অজ্ঞান, অনুযুক্ত করণীয় অনুকরণীয়। ঠিক আছে, এগুলো কিন্তু উপসর্গ। ঠিক আছে, এবারে 6-এর দাগে আছে নিচে কতগুলি গুরুত্বপূর্ণ ঘটনার সাল তারিখ দিয়ে দেওয়া হলো, ঘটনাগুলি গল্প থেকে খুঁজে লেখো। 27 অক্টোবর 1904, তো 27 অক্টোবর 1904-এ যতীন দাসের জন্ম হয়েছিল। নেক্সট হচ্ছে 8 এপ্রিল 1929 কেন্দ্রীয় ব্যবস্থাপক সভায় ভগৎ সিং ও বটুকেশ্বরের বোমা বর্ষণ। 25 জুন 1929 যতীন্দ্রনাথ সহ 15 জন বন্দীকে লাহোর ষড়যন্ত্র মামলার আসামিরূপে লাহোর সেন্ট্রাল জেলে বদলি। 11 আগস্ট 1929 লর্ড আরউইন কর্তৃক অনশনকারীদের দাবি দেওয়া মেনে নেওয়া।
আর 13 সেপ্টেম্বর 1929 যতীন দাসের মৃত্যু। ঠিক আছে, এবারে দেখো স্টুডেন্টস আমরা 7 দাগে মুভ করছি। 7 দাগে আছে নিচের বাক্যগুলি থেকে সংখ্যাবাচক ও পূরণবাচক শব্দ বেছে লেখো। প্রথমটা দেখো, তারা সব মিলিয়ে 10 ভাই বোন ছিলেন, তা সংখ্যাবাচক শব্দ হচ্ছে 10। ঠিক আছে, যতীন ভবানীপুর নৃত্য ইনস্টিটিউশন থেকে প্রথম বিভাগে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। ঠিক আছে, তো এখানে প্রথমটা হচ্ছে পূরণবাচক, প্রথমটা সংখ্যাবাচক, সেকেন্ডটা হচ্ছে পূরণবাচক। বিচারে তার 6 মাসের জেলা হয়, তা এখানে 6টা হচ্ছে সংখ্যাবাচক, আর তার দ্বিতীয় ছদ্মনাম হয় কালীবাবু, তা দ্বিতীয়টা হচ্ছে পূরণবাচক। ঠিক আছে, 8 দাগে আছে নিচের বাক্যগুলির উদ্দেশ্য বিধ অংশ ভাগ করে দেখাও। 8 1, কিশোর বিপ্লবী হিসেবে এই যতীন্দ্রনাথ দাশের নাম সর্বত্র ছড়িয়ে পড়েছিল। এখানে উদ্দেশ্য হচ্ছে কিশোর বিপ্লবী যতীন্দ্রনাথ দাশের নাম, আর বিধে হচ্ছে সর্বত্র ছড়িয়ে পড়েছিল। 8 2, ছেলেবেলা থেকেই তিনি একটি স্বপ্ন লালন করে আসছেন মনে মনে। তা এখানে দেখো উদ্দেশ্য হচ্ছে ছেলেবেলা থেকেই তিনি, আর বিধেও স্বপ্ন লালন করে আসছেন মনে মনে। 8 3, শুরু হয় অগ্নিযুগের এক অবিস্মরণীয় রক্তেরাঙা অধ্যায়। তাই এখানে শুরু হয় অগ্নিযুগের, এটা উদ্দেশ্য, আর এক অবিস্মরণীয় রক্তেরাঙা অধ্যায়, এটা হচ্ছে বিদেহ। আর শেষ পর্যন্ত এলো শেষের সেই ভয়ঙ্কর দিনটা, তো এখানে উদ্দেশ্য হচ্ছে শেষ পর্যন্ত এলো, আর বিদেহ হচ্ছে শেষের সেই দিন। ঠিক আছে, এবারে 9 দাগে আছে নিচের বাক্যগুলির মধ্যে যেসব বিভক্তিযুক্ত শব্দ এবং অনুসর্গ আছে তা খুঁজে লেখো। 9 1, জাতীয় কংগ্রেসের সঙ্গে মত পার্থক্যের জন্য ভগৎ সিং, ভগবতীচরণ শুক্লা এবং আরও কয়েকজন কংগ্রেসের প্রতি আনুগত্য প্রত্যাহার করেন। এখানে দেখো, এখানে কংগ্রেসের আছে এর বিভক্তি, মত পার্থক্যেরটা হচ্ছে এর বিভক্তি, আর এখানে জন্যটা হচ্ছে অনুসর্গ। 9.2, ছেলেবেলা থেকে তিনি একটি স্বপ্ন লালন করে আসছেন মনে মনে। তা এখানে কি না, করে তাতে এ বিভক্তি আছে, মনে এ বিভক্তি, আর থেকেটা অনুসর্গ। 9.3, 7টি দিন নিরুপদ্রবে কেটে গেল। তা এখানে নিরুপদ্রবেতে আছে দেখো স্টুডেন্টস এ বিভক্তি, আর লাস্টটা হচ্ছে শরীর সব দিক থেকেই ভেঙে পড়েছে, তা এখানে আছে থেকে অনুসর্গ। এবারে 10 দাগে আছে নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর দাও। 10.1, যতীন দাসের পিতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের স্থায়ী চাকরিতে ইস্তফা দিয়েছিলেন কেন? এর ফল কি হয়েছিল? উত্তরটা লিখব, যতীন দাসের পিতা বঙ্কিমবিহারী ইংরেজদের গোলামি করবেন না বলে প্রতিজ্ঞাবদ্ধ হন, তাই তিনি সরকারি চাকরিতে ইস্তফা দেন। তিনি ছোট একটা স্টেশনারি দোকান চালিয়ে সংসার অতিবাহিত করেন এবং আজীবন দুঃখের সঙ্গে লড়াই করেন। 10-2, তোমার মতো মহান বিপ্লবীর জন্য ও একটা কাজ আমার অবশ্যই করতে হবে। কে কাকে কথা বলেছিলেন? তো আমরা উত্তরটা লিখব, আলোচ্য উক্তিটি যতীন দাসের বিপ্লবী ভগৎ সিংকে তিনি একথা বলেছিলেন। ভগৎ সিং মিস্টার স্যান্ডার্সকে হত্যা করে কলকাতায় পালিয়ে এসে যতীন দাসের সঙ্গে দেখা করে যতীন দাসকে অনুরোধ করেছিলেন তিনি যেন ভগৎ সিংয়ের নওজোয়ান সভার জন্য কিছু করেন। এর উত্তরে যতীন দাস একথা বলেছিলেন। 10-3, কেন্দ্রীয় ব্যবস্থাপক সভার অধিবেশনে কি ঘটেছিল? উত্তরটা লিখবে, বিপ্লবী ভগৎ সিং ও তার সহযোগী বটুকেশ্বর দত্ত কেন্দ্রীয় ব্যবস্থাপক সভার অধিবেশনে সভ্যদের আসনের পাশেই বোমা ফেলেন। এর ফলে তাদের গ্রেফতার করা হয়, বিচারে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। 10-4 প্রশ্নটা দেখো, 14 জুন 1929 যতীন দাসকে কেন গ্রেপ্তার করা হয়? উত্তরটা লিখব, ব্রিটিশ গোয়েন্দা মিস্টার প্যাট্রিক ব্যবস্থাপক সভার অধিবেশনে বোমা নিক্ষেপের তদন্ত করে এগিয়ে 30টি নামের তালিকা প্রবেশ করেন, তার মধ্যে অন্যতম ছিলেন যতীন দাস। তাকে লাহোর ষড়যন্ত্র মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়। 10.5, 1929 সালের 13 জুলাই অনশন শুরু হয় কেন? উত্তরটা লিখবে, লাহোর সেন্ট্রাল জেলে অমানুষিক পুলিশ নির্যাতনের বিরুদ্ধে যতীন দাস সহ আরও 16 জন সমবেত অনশনের সিদ্ধান্ত নেন। সেই মতো ভগৎ সিং, বটুকেশ্বর দত্ত সহ যতীন দাস এবং আরও কয়েকজন বিপ্লবী সমবেত অনশন শুরু করেন 13 জুলাই 1925 খ্রিস্টাব্দে। ঠিক আছে,
তারপরে এখানে আছে দেখো স্টুডেন্টস, সরি এখানে 1925 হবে না, 1929, এটা একটা মিস্টেক হয়ে গেছে, 1929 খ্রিস্টাব্দে। ঠিক আছে স্টুডেন্টস। এবারে 10-6 অনশন করার আগে যতীন তার সহযোদ্ধাদের কি অঙ্গীকার করেন, তিনি অনশন ভঙ্গ করবেন না কেন? উত্তরটা লিখবে, অনশন শুরু করার আগে যতীন তার সহযোদ্ধাদের অঙ্গীকার করিয়ে নেন যে তাদের দাবি দেওয়াগুলোর যথাযথ মীমাংসা হয়ে গেলে তারা অনশন ভঙ্গ করবেন। যতীন দাস অনশন ভঙ্গ করবেন না কেননা মাতৃভূমির শৃঙ্খলা মোচনের এই সুযোগ তিনি হারাতে রাজি নন। 10.7 জেলে অনশনের সময় যতীন জ্ঞান হারিয়ে ফেললেন কেন? উত্তরটা লিখবে, যতীন দাস জেলে অনশনের সময় ইংরেজ সরকার তাকে জোর করে খাওয়ানোর চেষ্টা করে, এজন্য তারা 8 জন হৃষ্টপৃষ্ট পাঠানকে পাঠায়। তারা যতীন দাসের ওপর বল প্রয়োগ করে তার নাকের মধ্যে নল ঢুকিয়ে জোর করে দুধ ঢালতে থাকে, কিন্তু যতীন দাস ইচ্ছাকৃতভাবে কাশতে থাকেন, ফলে নলটির মুখ খাদ্যনালীর থেকে সরে গিয়ে শ্বাসনালীর মধ্যে ঢুকে যায় এবং কিছুটা দুধ যতীন দাসের ফুসফুসে ঢুকে গেলে তিনি জ্ঞান হারান। জেলে যতীন দাসের পাশে স্লেট পেন্সিল রাখা হয়েছিল কেন? উত্তরটা লিখবে, যতীন দাসকে বল প্রয়োগ করে খাওয়ানোর ফলে তিনি 48 ঘন্টার জন্য অজ্ঞান হয়ে যান। জ্ঞান ফিরলে দেখা যায় তিনি বাকশক্তি হারিয়েছেন, তাই তার পাশে স্লেট রাখা হয়েছিল যাতে তিনি বলতে না পারলেও লিখে তার বক্তব্য জানাতে পারেন। 10.9 প্রশ্ন, কিরণ দাসকে লাহোর সেন্ট্রাল জেলে আনা হয়েছিল কেন? উত্তরটা লিখবে এখানে, যতীন দাসের দেখাশোনার জন্য তার ছোট ভাই কিরণ দাসকে লাহোর সেন্ট্রাল জেলে নিয়ে আসা হয়েছিল। 10.10 প্রশ্ন, যতীন দাসের সহযোদ্ধারা পথ অবরোধ করে শুয়েছিলেন কেন? উত্তরটা লিখবে, যতীন দাসকে ডাক্তার, অ্যাম্বুলেন্স ও পুলিশ বাহিনীর সাহায্যে জেল থেকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, কিন্তু তারা যাতে কোনো মতেই নিয়ে যেতে না পারে তার জন্য যতীন দাসের সহযোদ্ধারা পথ অবরোধ করে শুয়েছিলেন। এবারে দেখো স্টুডেন্টস, 11 দাগে আছে নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর দাও। 11-1, যতীন দাসের মতো ভারতের অন্য কোনো স্বাধীনতা সংগ্রামীর জীবন কথা জানা থাকলে খাতায় লেখো। তা আমরা কি উত্তরটা লিখতে পারি? যতীন দাসের মতো এমনই একজন বিপ্লবী হলেন বাসুদেব বলবন্ত ফাতকে। মহারাষ্ট্রের একজন বিপ্লবী, তিনি 1879 খ্রিস্টাব্দে কোল রামসেস ও ধাঙ্গরদের নিয়ে একটি আদর্শ সেনাদল গঠন করেন। রোহিলা সর্দার ইসমাইল খাঁ ফাতকের বিপ্লবী প্রচেষ্টা সফল করতে এগিয়ে এসেছিলেন। ফাতকে কোষাগার লুণ্ঠন ও মাউকার মহাজনদের সম্পত্তি ও সঞ্চিত অর্থ জোর করে কেড়ে নিতে ডাকাতির আশ্রয় নেন। রেল ও ডাকযোগাযোগ বিচ্ছিন্ন করে জেল ভেঙে কয়েদিদের মুক্ত করেন। তিনি ছিলেন ভারতের সংগ্রামশীল বিপ্লবীদের তাকে বিপজ্জনক বিপ্লবীবাদের অন্তর্ভুক্ত করে সুদূর এডেন বন্দরে দ্বীপান্তরে পাঠানো হয়। সেখানে অত্যাচার ও চরম অযত্নে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে অল্প বয়সে মারা যান 1883 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এবার দেখো স্টুডেন্টস, এখানে 11-2 প্রশ্ন, যতীন দাসের মৃত্যুর খবর পেয়ে বাংলার এক বিশিষ্ট কবি তাকে নিয়ে কবিতা লিখেছিলেন। সেই কবির পরিচয় লিখে তার অন্য কোনো কবিতা তোমার ভালো লাগে কিনা এবং কেন ভালো লাগে সে সম্পর্কে লেখো। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অপর একটি গান হলো বিপদে মোরে রক্ষা করো, আমার খুব ভালো লাগে। এই গানটিতে কবি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন যে তাকে বিপদে রক্ষা করার প্রয়োজন নেই, বরং বিপদে যেন কবি ভয় না পান, অর্থাৎ বিপদকে তিনি ভয় না পেয়ে জয় করতে চান। দুঃখ, তাপ, ব্যথিত চিত্ত যাই ঘটুক না কেন, কবি কোনো সান্ত্বনা নয়, তিনি পথ চলার শক্তি খুঁজেছেন। তিনি যেন সহজে দুঃখকে জয় করতে পারেন। যদি কেউ তার সহায় থাকুক কিংবা না থাকুক, তিনি যেন শক্তিহারা না হয়ে পড়েন, তিনি নিজের মনোবল যেন না হারান, এটাই তার ঈশ্বরের কাছে প্রার্থনা। তিনি বারংবার ঈশ্বরকে বলেছেন যেন তাকে ঈশ্বর ত্রাণ করবেন, এটা তার ইচ্ছা নয়। তিনি নিজের ভার কোনো মতেই ঈশ্বরের ওপরে চাপাতে চান না, তিনি যেন নিজের ভার বইতে পারেন, এটাই তিনি চান। যখন সুখ আসবে তখন তিনি ঈশ্বরকে ঠিকই চিনবেন, কিন্তু দুঃখের রাত্রি পার হবার জন্য ঈশ্বরকে নিয়ে কোনো সংশয় না প্রকাশ করে ফেলেন, এটাই কবির প্রার্থনা। ঠিক আছে স্টুডেন্টস, তো এখানেই আমাদের কিন্তু অনুশীলনটা শেষ হলো। আশা করি ভিডিওটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। তাও যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয় আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল নোটিফিকেশানটাকেও কিন্তু স্টুডেন্টস অলে প্রেস করতে ভুলবে না, যাতে যে কোনো ভিডিও আমি আপলোড করি সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের কাছে যায়। ভিডিওটা যতটা পারবে নিজের বন্ধুবান্ধবদের শেয়ার করবে। থ্যাংক ইউ চ্যানেলে ভিজিট করার জন্য।